বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি। শীতের রাত, গ্রামের কটা মানুষ কাঁধে করে মৃতদেহ নিয়ে চলেছে শ্মশানের পথে। সবার গলাতে একটাই আওয়াজ, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই বলে এগিয়ে চলেছে দেবীতলার শ্মশানের পথে। সবার আগে লণ্ঠন হাতে এগিয়ে চলা তুলনামূলক বয়স্ক মানুষটি বললেন, হরে নাটিকে দুপুর 12টা নাগাদ মারা গেছে। আজ রাত 12টা মানে 12 ঘন্টার আগেই কিন্তু দেহ দাহ করতে হবে। এই কথা শুনে হরেনের ছেলে গজেন শুকনো গলাতে বলে উঠল, হ্যাঁ, বাবার দেহ তো অনেক আগেই দাহ হয়ে যেত, কিন্তু আমারই তো শহর থেকে আসতে দেরি হয়ে গেল। তুমি বা কি করবে বলো বাবা, তুমি তো শহরে গিয়েছিলে আরো ভালো ডাক্তারের খোঁজ করতে, তোমার দোষ নেই। যদিও ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল হরেনে, তবুও তবুও শেষ চেষ্টা তো করেছিলে। তবে বাবাকে আর ধরে রাখতে পারলাম না। যেহেতু তোমার তো বয়স হয়েছে, বলো, শরীরটা তোমার ভালো নেই। এই শীতের রাতে কষ্ট না করে তুমি তো নাই আসতে পারতে, বলো, একা বাঁচতে থাকো। তাছাড়া দাদাও এখন শহরে, এতটা পথ তোমাকে হেঁটে যেতে হবে। কিন্তু না গজেন, তুমি তো সর্বোত্তভাবেই চেষ্টা করেছ। একটা কথা আছে, মনে রেখো বাবা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, সবই তার আগে থেকেই ঠিক করা। কোনটা কখন কিভাবে হবে সে একমাত্র ওপরওয়ালাই জানেন। বয়স্ক মানুষটিকে গজেন কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল, ঠিক তখনই শ্মশানের পথে চলা অন্য একটি লোক বলল, আচ্ছা জেঠু, তুমি একটা কথা আর একটু আগে বলেছিলে, রাত 12টার আগে নাকি দেহদাহ করতে হবে, এমনটা কেন গো? বয়স্ক লোকটি হাতে লণ্ঠনটি তুলে অন্ধকারের দিকে তুলে দেখে বললেন, রাতের বেলা এইসব কথা খুব আস্তে আস্তে বলতে হয় বাবা। শোনো তবে, 12 ঘন্টার বেশি হয়ে গেলে মৃতদেহ বাসি হয়ে যায়, আর বাসি দেহ তো অশুভ আত্মাদের নজরে পড়ে বাবা। গ্রামের অন্য লোকটি আরো কিছু জিজ্ঞেস করতে গিয়েও অশুভ আত্মা কথাটা শুনে আর কোনো কথা বলার সাহস পেলেন না। আরো কিছু সময় চলার পরই সবাই উপস্থিত হলো দেবীতলার শ্মশান ঘাটে। রাতের শ্মশান ঘাটটা দেখতে সত্যি একদম অন্যরকম, আর বিশেষত শীতের রাতে নিস্তব্ধতার জন্য আরো বেশি গা ছমছমে লাগছে। সবাই চলো, বটু ডোমকে ডেকে আনি, ওই ওই তো চিতার ব্যবস্থা করবে। দেহটা সঙ্গে নিয়েই চলো সবাই। সবাই দেহ নিয়ে চলল শ্মশানের এক কোণে থাকা বটু ডোমের কুঁড়ে ঘরটার দিকে। বটু ডোমের ঘরের কাছে গিয়ে বয়স্ক লোকটি হাতের লণ্ঠন তুলে দেখে ঘরের দরজাতে তালা মারা। এ তো মহা মুশকিলে পড়া গেল দেখি। এই বটু, বটু, কোথায় গেলি তুই? হ্যাঁ বটু। বেশ কয়েকবার ডাকাডাকি করার পরেও বটুর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বটু সম্ভবত নেই, না হলে তো এত সময় তো চলে আসার কথা। কিন্তু মৃতদেহ তো দাহ না করে ফেরা যাবে না বাবা। বাকি উপস্থিত সকলে একসাথে বলল, তাহলে এখন কি করা যায় খুড়ো? মৃতদেহ নিয়ে আর বাড়ি ফেরার তো কোনো প্রশ্নই নেই। ওই যে ওখানে মরা পোড়ানোর কাঠ রাখা আছে, আমাদেরকেই সবাই মিলে হাতে হাত লাগিয়ে চিতা তৈরি করতে হবে। সবাই তাতে রাজি হলো। গজেন, তুমি কিন্তু তোমার বাবার মৃতদেহ ছেড়ে একদম নড়বে না। আচ্ছা জেঠু,
আমি নড়ব না। বয়স্ক লোকটি সহ সকলে চিতা তৈরির জন্য এগিয়ে যাচ্ছিল তখন। আবার বয়স্ক লোকটি বলল, গজেন, কথাটা মনে রেখো কিন্তু, এই তো দেহ ছেড়ে এক মুহূর্তের জন্য নড়বে না। কথাগুলো যে গুরুতর তা গজেন ভালোভাবেই বুঝতে পেরেছিল। তাই বলল, না না জেঠু, আমি থাকবো, কোনো চিন্তা করো না। একটি গাছের নিচে হরেনের মৃতদেহ আর তার পায়ের কাছে বসে রইল গজেন। বাকিরা সবাই চলে গেল চিতার জোগাড় করতে। চিতার সঠিক কাঠ জোগাড় করে সেগুলি দিয়ে চিতা তৈরি করে অজান্তেই রাত 12টা পেরিয়ে গেল। দূরের গির্জা থেকে শোনা গেল রাত 12টার ঘন্টা। আর কেউ সেটা নিয়ে না ভাবলেও বয়স্ক মানুষটির ভ্রু কুঁচকে গেল। যতই বাবা হোক, এখন সে তো মৃত, আবার তার মধ্যে শ্মশান। গজেনের কিন্তু বেশ ভয় ভয় করছিল। মাঝে মাঝেই বাবার নিষ্প্রাণ মুখটার দিকে তাকিয়ে দেখছিল গজেন। গজেনের যেন মনে হলো একটা কালো ছায়া ওই দূরের গাছটার পিছনে দাঁড়িয়ে আছে। আবার পরক্ষণে ঠান্ডা নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ল। ফিস ফিস করে কেউ যেন ওর নাম ধরে ডাকছে, গজেন, শুনছিস আমার আওয়াজ? গজেন শুধু বারবার অন্ধকারে এদিক ওদিক দেখছে। গজেন, এই গজেন, একবার এদিকে শোনো তো। এ তো জেঠু গোলা। জেঠু আমাকে ডাকছে কেন? চিতা সাজানোর মনে হয় কোনো নিয়ম হবে। আমি ছেলে, তাই হয়তো কিছু বলতে চাইছে। গজেন উঠে চলেই যাচ্ছিল, ঠিক তখনই মনে পড়ে গেল জেঠু তো বলেছিল মৃতদেহ ছেলে একদম না নড়তে, কিন্তু জেঠুই আবার ডাকলো। গজেন যাবে কি যাবে না এটা ভাবছে, ঠিক তখনই আবার শুনতে পেল, গজেন, আরে গজেন, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি একবার শোনো এদিকে। না, খুব দরকারি বলেই মনে হচ্ছে, না হলে জেঠু তোমার তো ডাকবে না। শুনে আসি কি বলছে। গজেন আর কিছু না ভেবেই মৃতদেহকে একা রেখেই চলে গেল জেঠুর কাছে। গজেন চলে যাওয়ার পরেই যে গাছটার নিচে হরেনের মৃতদেহটা ছিল, সেই গাছ থেকে ধীরে ধীরে নেমে এলো একটা কালো রঙের ভয়ঙ্কর ছায়া। তার চোখে লোলুপ দৃষ্টি হরেনের মৃতদেহের দিকে তাকিয়ে। সেই ভয়ঙ্কর চেহারাটি নিচু হয়ে হরেনের গায়ের গন্ধ শুঁকল। কিছু সময় পর চোখের নিমেষে ওর শরীরের সাথে মিশে গেল। জেঠু, জেঠু, তুমি আমায় ডাকছিলে কেন? বয়স্ক লোকটি গজেনকে সেখানে দেখে বেশ অবাক হলো। গজেন, তুমি এখানে? মৃতদেহ একা রেখেই চলে এলে? বলেছিলাম না কোনোভাবে দেহকে একা রেখে না আসতে। এদিকে রাত 12টাও বেজে গেছে, দেখছো না? কিন্তু আপনি তো আমাকে দুবার ডাকলেন। আমি দেখেছি। কই, না তো। গজেন এবার কি করে বোঝাবে যে সে একবার নয় বরং দুবার সেই বয়স্ক লোকটির গলার আওয়াজ পেয়েছে। গজেন, তোমার বাবার দেহ ছেড়ে রেখে এসে তুমি ভীষণ ভুল করেছো। এখনই ওখানে চলো। সেখানে গিয়ে দেখে মরার খাট ফাঁকা পড়ে আছে, ওখানে কোনো মৃতদেহই নেই। এ কি, আমার বাবার দেহ কই? আমি ঠিকই ভয়টাই পেয়েছিলাম বাবা। হরেনের দেহ এখন ওর।
আমার বাবার দেহ ওর মানে? জেঠু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বয়স্ক লোকটি আরো কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় গাছটির পিছন থেকে বেরিয়ে এলো হরেন। এই যে হরেন, যে নাকি মরে গিয়েছিল, এখন সে সবার সামনে দাঁড়িয়ে। ধীরে ধীরে তার মুখে ফুটে উঠছে এক শয়তানের হাসি। যে কিনা 12 ঘন্টা আগেই মরে গেছে, তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই যে যার মতো ভয় পেল। বাবা, দাঁড়াও গজেন, আর এক পাও এগিয়েও না। গজেন বাবা বলে এগোতেই যাচ্ছিল, ঠিক তখনই গ্রামের বয়স্ক লোকটি গজেনের সামনে এসে দাঁড়ায়। কিন্তু তোমার বাবা নয়, ওগুলো। আরো কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই জীবিত হয়ে ওঠে আর বয়স্ক মানুষটির গলা টিপে ধরে। কিন্তু হরেনের কেবল মুখটা বদলে গিয়েছে, বেরিয়ে এসেছে আর অন্য একটি ভয়ঙ্কর মুখ। নিমিষের মধ্যে বয়স্ক মানুষটির মাথাটা মুড়িয়ে দেয়, ঠিক একটা পুতুলের মতো। উপস্থিত বাকিরা এমন দৃশ্য দেখার জন্য একদম তৈরি ছিল না। বয়স্ক মানুষটি ধপ করে মাটিতে পড়ে যায়। গ্রামের বাকিরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এমনকি গজেনেরও বুঝতে অসুবিধা হয় না ওটা তার বাবা নয়, বাবা হতেই পারে না। সবাই চিৎকার করে শ্মশান থেকে ছুটে পালায়। হরেনের দেহরূপী সেই ভয়ঙ্কর মূর্তি বয়স্ক মানুষটির রক্তে মাখা নিতর দেহটি নিয়ে শ্মশানের অন্ধকারে মিলিয়ে যায়। গজেন সহ যারাই সেই রাতে শ্মশানে গিয়েছিল, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তারা গ্রামে এসে বলে। আর ছোট্ট গ্রাম ইছাপুরে কথাগুলো দাবানলের মতো চারপাশে ছড়িয়ে যায়। জেঠু কিন্তু সেদিন বারবার বলছিল বাবার দেহ ছেড়ে না আসতে, কিন্তু জেঠু গলা বহু নকল করে কি আমাকে ডেকেছিল সেটাই বুঝতে পারিনি। জেঠুই এর পিছনে একমাত্র কি কারণ ছিল বা কে ছিল সবটা জানতো, কিন্তু কিছু বলার আর সুযোগ পেল না লোকটা। আমাকে বাঁচাতে গিয়ে প্রাণটা দিল। এর জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। যেহেতু তো ছেলে ছাড়া আর কেউ ছিল না, সে তার বাবাকে শেষবার দেখতেও পেল না। দাদা দাদা কোথায় থাকে আমি তো জানি। আজকে এই চিঠিতে সবটা লিখে পাঠাচ্ছি। গ্রামের সকল অধিবাসী একে অপরের মুখের দিকে চাওয়াচারি করতে থাকে। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। এর মধ্যেই আর এক সমস্যা শুরু হলো। গ্রামের মানুষদের গৃহপালিত পশুগুলি চলে যেতে থাকে। এটা যে সেই ভয়ঙ্কর চেহারার কাজ তা কারোর বুঝতে বাকি থাকে না। তাই গৃহপালিত পশুদের ঘরের মধ্যে নিয়ে সন্ধ্যা হলেই ইছাপুর গ্রামের মানুষ দরজাতে খিল দিত। সেদিন ছিল শনিবারের এক রাত। নগেন শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছে। গ্রামে সে একাই থাকতো, বিয়ে থা করেনি, আর বাবা মাও এই পৃথিবীর মায়া ছেড়ে অনেক দিন পরপারে রওনা হয়েছেন। সে শহরে একটি চটের মিলে কাজ করে, আর মাসে একবার কি দুবার 3 দিনেকের জন্য গ্রামের বাড়িতে থেকে আবার শহরে ফিরে যায়। গ্রামের মানুষ এটা জানতো না সে শহরে থাকে, তাই কেউ তাকে গ্রামের ভয়াবহ অবস্থার কথা জানানোর সুযোগ পায়নি। নগেন বাস থেকে নেমে দেখে ইছাপুর গ্রামের চারপাশ শুনশান, একটা মানুষেরও দেখা নেই। গ্রামের একই অবস্থা, একটা মানুষও রাস্তায় নেই। ও কি, পটাইদার চায়ের দোকানও তো দেখছি বন্ধ। কিছু কি হয়েছে নাকি? নগেন নিজের মনেই কথাগুলো জিজ্ঞেস করে। ও এগিয়ে চলেছে নিজের বাড়ির পথে গ্রামের রাস্তা ধরে। বেশ কিছুটা এগোনোর পরেই পাশের জঙ্গল থেকে একটা খচমচ আওয়াজ হয়, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে ওর সঙ্গে সঙ্গে হেঁটে চলেছে।
নগেন একবার সেদিকে তাকালো, একটা কালো ছায়াকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে ছায়াটা বেশ বড়, আকারে মানুষের মতো, কিন্তু চার পেয়ে কোনো জন্তু নয়। ওই কে রে ওখানে অন্ধকারে দাঁড়িয়ে আছিস? বাইরে বেরিয়ে আয় বলছি, নয়তো ইট ছুড়বো। কোনো প্রতি উত্তর পেল না নগেন। তবে ছায়াটা বেরিয়ে এলো জঙ্গলের ভেতর থেকে। এ কি হরেন খুলো, তুমি এখানে এই জঙ্গলের ভেতর কি করছিলে? হ্যাঁ, আরে কি গো, চুপ করে রয়েছো কেন? নগেনের কথা কোনো উত্তর দিল না হরেন খুলো। তবে আদৌ কি সে হরেন খুলো, নাকি অন্য কেউ? নগেনের এই বিষয়টির উত্তর পেতে অবশ্য বেশি সময় লাগলো না। যখন সে দেখল হরেন খুড়োর চেহারা বদলে গিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা হাড় হিল করা চেহারা। এ কি খুড়ো, তোমার তোমার এটা কি হলো? আর কিছু বলার আগেই ভয়ঙ্কর চেহারাটি ঝাঁপিয়ে পড়লো নগেনের ওপরে। গলার নড়ি ছিঁড়ে নেওয়ার মতো চিৎকার মিলিয়ে গেল ইছাপুর গ্রামের অন্ধকারময় বাতাসে। কেউ নগেনের শেষ আকুতি শুনতে পেল না। এমন দৃশ্যের সাক্ষী হয়ে রইল একমাত্র গাঢ় অন্ধকার। একদিন পর বিকেল বেলাতে গজেনের বাড়িতে এসে উপস্থিত হলো শৈল। শৈল হলো সেই জেঠুর ছেলে যে গজেনকে বাঁচাতে গিয়ে শ্মশানে প্রাণ দিয়েছিল। শৈলদা, এসো এসো, তোমার অপেক্ষায় তো করছিলাম। তোমার চিঠিটা পেয়ে ছুটে এলাম আমি। আমাকে ক্ষমা করো শৈলদা, আমাকে বাঁচাতে গিয়ে জেঠুর অমন হলো। গজেন, কেঁদো না, ওতে তো তোমার কোনো দোষ নেই। চিঠিতে তো সবটাই লিখেছো, আমি পড়েছি। তবে হরেন কাকুর দেহ ছেড়ে উঠেই তুমি ভুলটা করেছো। তবে আমি কিন্তু সত্যি বলছি, আমি জেঠুর গলার আওয়াজ পেয়েছিলাম যে। বাবা তোমাকে বলেছিল তো, মৃতদেহ 12 ঘন্টার বেশি হলে বাসি হয়ে যায়, আর তা হলেই। হ্যাঁ, সেটা বলেছিল বটে, কিন্তু ওর পরেরটা আর জানা হয়নি। বাবা তো তন্ত্র সাধনা করতো জানোই, তাই আমিও বাবার কাছ থেকে এই বিষয়ে কিছু জেনেছিলাম। দেহ বাসি হলে সেই দেহকে একা পেলেই পিশাচ তার দখল করে নেয়, আর তার মধ্যেই নিজের তীব্র খিদে নিবারণ করে। সবাই ভাবে যার দেহ পিশাচ দখল করেছে সে সবাইকে মারছে, কিন্তু তা আসল নয়। সবটাই সেই পিশাচ করে। দেহটা দখল করে পিশাচ হয়ে ওঠে নরপিশাচ। চোখ বড় বড় করে গজেন শৈলর সব কথা শোনে। এই জন্যই গ্রামবাসীরা বলে রাতের বেলা আমার বাবাকে তারা দেখছে। ওটা এখন হরেন কাকু নয়, সে হলো পিশাচ। তাহলে এখন উপায়? বাঁচার উপায় একটা আছে। বাড়িতে ফিরে বাবার ট্রাঙ্ক থেকে কিছু পুরানো কাগজ ঘেঁটে এর একটা বিহিত পেয়েছি। তবে তার জন্য তোমার সাহায্য লাগবে। আমাকে কি করতে হবে শুধু বলো, আমি সবকিছু করতে রাজি আছি। যেটুকু বাঁচাতে পারিনি, তবে ইছাপুর গ্রামের মৃত্যু মিছিল বন্ধ করতে হবে, যে করেই হোক বন্ধ করতে হবে। তার জন্য যা করার হয় আমি করব। শোনো তবে। এরপর শৈল গজনকে কি করতে হবে সেটা ভালোভাবে বুঝিয়ে দেয়। সেদিন রাতে গজেন উপস্থিত হলো সেই শ্মশানের গাছটার নিচে, যেখানে তার বাবা হরেনের মৃতদেহটা রাখা হয়েছিল। গজেনের আঙুলের এক কোণ একটু কাটা, সেখান থেকে টপ টপ করে রক্ত বেরোচ্ছে। গাছটার নিচে দাঁড়িয়ে আছে। আশেপাশের গাছগুলো নড়ে উঠল। গজেন খেয়াল করলো না, কিন্তু ওই গাছটা থেকেই নেমে এসে একজন দাঁড়ালো ঠিক ওর পিছনে। গজেন বুঝতে পারে ওর ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। গলাটা শুকিয়ে গেল নিমেষের মধ্যেই।
ভয়ে ভয়ে পিছনে তাকাতেই সে দেখল, কি কি বাবা, তুমি? কারণ ওর সামনেই দাঁড়িয়ে আছে ওর মৃত বাবা হরেন পাল। নিজের বাবাকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারল না, জড়িয়ে ধরল তাকে। কিন্তু এই যে বরফের মতো ঠান্ডা শরীর, জীবিত মানুষের শরীর কি এত ঠান্ডা হতে পারে? না, কখনোই হতে পারে না। ঠিক এমন সময় কিছুক্ষণ দূর থেকেই শুনতে পেল চেনা গলা, গজেন, ওটা তোমার বাবা নয়, ও নরপিশাচ। বাবার প্রতি ভালোবাসার ঘোর নিমেষের মধ্যেই কেটে গেল গজেনের। নিজেকে এক ঝটকাতে সরিয়ে পিছনে সরে গেল গজেন। আর পর মুহূর্তেই তার বাবা হরেন পালের চেনা মুখের ভেতরে লুকিয়ে থাকা কদর্য বিভৎস মুখটা বেরিয়ে এলো। এই মুখটা গজেন আগেও দেখেছিল যেদিন সে বাবার শেষ কাজ করতে এসেছিল। কদাকার মুখের কুৎসিত হাসি দেখে গজেনের শরীরটা রাগে যন্ত্রণায় জ্বলে উঠল। শৈল তৈরি ছিল গজেনের ইশারার জন্য। শৈলদা, দাও ওটা, আর দেরি নয়। শৈল ঠিক তখনই আগুনে জ্বলতে থাকা মশাল এগিয়ে দিল গজেনের দিকে, আর গজেনও এক মুহূর্ত সময় নষ্ট না করে সেটা নিয়ে তার বাবার বেশধারী পিশাচের মুখে ছুঁড়ে দিল। শৈল বলেছিল তার বাবার কাছে থাকা কাগজ ঘেঁটে সে জেনেছে একমাত্র সন্তান যদি তার বাবা অথবা মা, যারই শরীর পিশাচ দখল করবে, তার মুখে আগুন দিতে পারলে তবেই সেই পিশাচ মরবে। কারণ সন্তানকে তার পিতা মাতার মুখেই আগুন দিতে হয়, তাহলেই আসল মুক্তি। কিছু সময়ের মধ্যেই গজেন ও শৈল চোখের সামনে একটা কালো ছায়া বাতাসে মিলিয়ে যায়, আর গজেনের বাবার দেহ পুড়ে ছাই হয়ে যায়। এভাবেই শেষ অবধি গজেন ও শৈল সাহসের ওপরে ভর করে ইছাপুর গ্রাম সহ সেখানে থাকা সকল অধিবাসী পিশাচের হাত থেকে চিরতরে রক্ষা পায়।